রাত প্রায় আনুমানিক 12টা হবে। বন্ধুর বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর গুনগুন করে গান করছি। বলতে যে মনে হয়, বলতে তবু, ও মা গো, আমার কোমর গেল গা, তোমার ছেলের বুঝি আর বিয়ে হলো না গো মা। এসব বলছি আর বোঝার চেষ্টা করছি আমি কোথায়, কি অবস্থায় আছি। ভালো করে তাকাতেই দেখি আমি রাস্তায় শুয়ে আছি, আর একটা মেয়ে আমার বুকের ওপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মেয়েটার মুখটা ভালো করে দেখতে পারছি না, চুলে মুখ ঢেকে গেছে মেয়েটার। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, প্লিজ আমাকে বাঁচান, কিছু বাজে লোক আমার পিছনে পড়েছে। আরে আগে ওপর থেকে তো উঠুন, নিজেকেই তো বাঁচাতে পারছি না, আপনাকে কি করে বাঁচাবো। ও সরি, উঠছি। বলেই মেয়েটা আমার উপর থেকে উঠে জামা কাপড় ঝাড়তে থাকে। মুখ থেকে চুল সরাতেই আমি তো দেখেই ক্রাশ খাইলাম, ও আবির ভাই, এটা তো মেয়ে না, এটা তো পরী। এরপর আমিও উঠে ভালো করে নিজের শরীর থেকে ময়লাগুলো পরিষ্কার করে মেয়েটিকে বলি, এত রাতে আপনি একটা মেয়ে বাসা থেকে বের হয়েছেন কেন? আমি হোস্টেল থেকে কিছু কিনতে দোকানে এসেছিলাম, আর তখনই কিছু ছেলে এসে আমার ওড়না ধরে টানতে থাকে আর বাজে বাজে কথা বলতে থাকে। আমি কোনো রকমে ওদের হাত থেকে পালিয়ে এসেছি, কিন্তু ছেলেগুলো এখনো আমার পেছনেই আসছে। আমি কিছু বলতে যাব তার আগেই দেখি তিনটা ছেলে দৌড়ে এদিকে যাচ্ছে। আমি আশেপাশে তাকিয়ে একটা মোটা লাঠি নিয়ে মেয়েটাকে বলি, আপনি আমার পিছনে আসুন, আমি দেখছি। বলতেই মেয়েটা আমার পিছনে লুকিয়ে পড়ে। ছেলেগুলো কাছে আসতেই দেখি এ তো আমাদের এলাকারই ছোট ভাই। আমাকে দেখে সবাই ভয়ে আবার উল্টো দিকে দৌড় দেয়। মেয়েটা এটা দেখে কিছুটা অবাক হয়ে বলে, ছেলেগুলো আপনাকে দেখে ভয়ে চলে গেল। আচ্ছা, আপনি কি কোনো মাস্তান নাকি? এই মেয়ে আমাকে দেখে আপনার মাস্তান মনে হয়? এই জন্য কারো উপকার করতে নেই, যার জন্য করি চুরি সেই বলে চোর। আরে, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। আসলে ছেলেগুলো আপনার ভয়ে চলে গেল তো, তাই। আমি কোনো মাস্তান না। আরে ওদের কলেজ লাইফে বড় ভাইদের পিটিয়েছি, সেই থেকে আমাকে ভয় পায়। আচ্ছা এসব বাদ দিন, চলুন আপনাকে আপনার হোস্টেলে পৌঁছে দিয়ে আসি। এখন তো হোস্টেল বন্ধ করে দিয়েছে, আর এত রাতে যদি হোস্টেল সুপার আমাকে বাইরে দেখে, তাহলে আমার আর এই হোস্টেলে থাকা হবে না। তো এখন কোথায় যাবেন? আচ্ছা একটা কথা বলি, আপনার যদি কোনো সমস্যা না হয় তো আমার সাথে আজকে রাতটা আমাদের বাসায় থাকতে পারেন। আপনার বাসায় আপনার আব্বু আম্মু কিছু বলবে না? আমার আব্বু নেই, আম্মু আর ছোট বোন আছে। তারা আপনার সমস্যার কথা শুনলে কিছুই বলবে না। চলুন আমার সাথে, বিশ্বাস করতে পারেন। ঠিক আছে, চলুন। বলেই মেয়েটাকে নিয়ে হাঁটতে থাকি। কিছু সময় নীরবতার পর আমি বলি, আচ্ছা আপনার নাম কি? বাসায় কে কে আছে? আমি লাবিবা। আমার কেউ নেই, ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। আমি যখন এসএসসি পাশ করি তখন এতিমখানা থেকে আমাকে 2 মাসের খরচ আর একটা চাকরি ঠিক করে দিয়ে চলে আসতে বলে সেখান থেকে। আর আপনার? আমি মিরাজ, এমবিএ শেষ করে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছি। বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় 3 বছর আগে। ছোট বোন মিহি এবার 10ম শ্রেণীতে পড়ছে। আর তেমন কিছু নেই বলার। আবারও দুজনের মাঝে নীরবতা। চুপচাপ দুজনেই হাঁটছি। একটু পর বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই ছোট বোন মিহি এসে দরজা খুলে আমার সাথে লাবিবাকে দেখে এক চিৎকার দিয়ে বলে, ওমা, তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। কোথায় তুমি? তাড়াতাড়ি এসো দেখবে। মিহির এমন চিৎকার শুনে লাবিবা ভয় পেয়ে যায়। আমি গিয়ে মিহির মুখ চেপে ধরি। এই চুপ, সব কিছু না জেনেই চিৎকার করছিস কেন? আম্মু এসে দেখে আমার সাথে একটা মেয়ে, আর আমি মিহির মুখ চেপে ধরে আছি। আম্মু বলে, আই ওকে স্যার, আর তোর সাথে এই মেয়েকে তুই বিয়ে করেছিস, তাও আমাদের না জানিয়ে? তোর এত অধপতন হয়েছে? লাবিবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে রীতিমতো কাঁপছে। আমি আম্মুকে বলি, আরে আম্মু, তুমিও মিহির মতো শুরু করলে? আগে পুরো কথা তো শুনবে। কি শুনবে? সাথে করে বউ নিয়ে এসেছো, সেটা তো দেখতেই পারছি। সারাপ মিহি, আম্মু, ওর নাম লাবিবা, বিপদে পড়েছে তাই সাথে করে নিয়ে এসেছি। এরপর আম্মুকে সবটা বলি। সবটা শুনে আম্মু লাবিবার কাছে গিয়ে বলে, কি? কিছু মনে করো না মা, আসলে হঠাৎ মিরাজকে কখনো কোনো মেয়ের সাথে দেখিনি তো, তাই ভেবেছিলাম ও হয়তো বিয়ে করে ফেলেছে। না আন্টি, আমি কিছু মনে করিনি। এসো মা, ভিতরে এসো। বলেই আম্মু লাবিবাকে নিয়ে ভেতরে চলে যায়। আমি মিহির কান টেনে ধরে বলি, আগে সব কথা শুনবি, তারপর চিৎকার করবি, বুঝলি? বুঝেছি। এবার আমার কান ছাড় ভাইয়া, লাগছে তো আমার। আমি মিহির কান ছেড়ে দিয়ে ওকে নিয়ে বাসার ভেতরে গিয়ে দেখি আম্মু আর লাবিবা সোফায় বসে কথা বলছে। আমি আম্মুকে বলি, আম্মু ক্ষুধা লেগেছে, খেতে দাও। আর উনিও মনে হয় এখনো কিছু খায়নি।
না, আমি খেয়েছি, আপনি খান। এই কথা বললে তো হচ্ছে না। এসে টেবিলে বসো মা, আমাদের সাথে খাবে। মিহি, আমার সাথে আয়। মিরাজ, তুই লাবিয়াকে নিয়ে বেসিনটা দেখিয়ে দে, ফ্রেশ হয়ে নিক। আমি ঠিক আছে বলতেই আম্মু আর মিহি কিচেনে চলে যায়। আমি লাবিবাকে বেসিন দেখিয়ে দিয়ে বলি, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আসছি এক্ষুনি। ঠিক আছে। এরপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি লাবিবার সোফায় বসে আছে। আমি লাবিবার কাছে গিয়ে বলি, আরে আপনি এখনও এখানে বসে আছেন, আসুন আমার সাথে। বলেই লাবিবাকে নিয়ে টেবিলে গিয়ে চেয়ার টেনে বসে পড়ি। একটু পর আম্মু খাবার নিয়ে এসে সবাইকে খাবার সার্ভ করে দেয়। আমি খেতে শুরু করি। আম্মু মিহিকে খাইয়ে দিচ্ছে। লাবিবা সেই দিকে তাকিয়ে আছে। আম্মু দেখে লাবিবা খাচ্ছে না, মিহির দিকে তাকিয়ে আছে। আম্মু বুঝতে পেরে লাবিবার কাছে এসে প্লেট হাতে নিয়ে ভাত মেখে লাবিবার মুখের সামনে ধরতেই লাবিবা খাবার মুখে নিয়ে কান্না করে দেয়। আম্মু বলে, এই পাগলি মেয়ে, কান্না করছিস কেন? কখনো কেউ এভাবে খাইয়ে দেয়নি আন্টি। মিহি কত ভাগ্যবান, ওকে খাইয়ে দেওয়ার জন্য আপনার মতো একটা মা আছে। আর আমি তো এটাই জানি না আমার মা দেখতে কেমন ছিল। লাবিবার কথা শুনে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। কে বলেছে তোকে খাইয়ে দেবার কেউ নেই? এই যে আমি আছি, আজ থেকে তুই আমার আর একটা মেয়ে। আমাকে এখন থেকে মা বলে ডাকবি। মা, আজ থেকে আপনি আবার মা। আম্মু লাবিবার চোখের পানি মুছে দিয়ে লাবিবা আর মিহিকে খাইয়ে দেয়। আমি চুপচাপ খাবার শেষ করে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে টিভিতে আল্লু অর্জুনের পুষ্পা মুভিটা দেখছি। একটু পর মিহি আর লাবিবা এসে বসে বসে মুভি দেখছে। মুভি দেখতে দেখতে লাবিবা ঘুমিয়ে যায়। মিহি আমাকে ফিসফিস করে বলে, এই ভাইয়া, লাবিবা আপু ঘুমিয়ে গেছে, ওনাকে আমার রুমে একটু রেখে আসবি? আচ্ছা ঠিক আছে, তুই রুমে গিয়ে লাইট অন কর, আমি ওনাকে নিয়ে আসছি। বলেই লাবিবাকে কোলে নিতেই লাবিবা ঘুমের ঘরে আমার গলা জড়িয়ে ধরে। এরপর আমি লাবিবাকে নিয়ে মিহির রুমে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে উঠতে গেলে পারছি না। লাবিবা এখনও ঘুমের ঘরে আমার গলা জড়িয়ে ধরে আছে। আমার চোখ আটকে যায় লাবিবার ঘুমন্ত মুখের দিকে। এখন লাবিবাকে দেখতে আরও বেশি মায়াবী লাগছে। একটু পরে মিহি আমার কাছে এসে কানে কানে বলে, ভাইয়া, দেখা শেষ হলে এবার যা, আমার ঘুম আসছে, লাইট অফ করব। বলেই মুখ টিপে হাঁটছে। আমি কিছুটা লজ্জা পেয়ে খুব সাবধানে লাবিবার হাত আমার গলা থেকে ছাড়িয়ে দ্রুত রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসি। রুমে এসে মনে মনে ভাবছি, আমি এমন কেন হয়ে গেলাম লাবিবাকে দেখে? কেন আমি ওর দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না? তবে কি আমি প্রথম দেখায় লাবিবাকে ভালোবেসে ফেলেছি? লাবিবার কাছে যতক্ষণ ছিলাম আমার হার্টবিট এত ফাস্ট কেন চলছিল? তবে এটাই কি সত্যিকারের ভালোবাসা? আমার মনে লাবিবার জায়গা করে নিয়েছে। সকাল সকালে আমি লাবিবাকে বলবো আমার মনের কথা। এমন আরও অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। মিরাজ, ওঠ, লাবিবার গায়ে খুব জ্বর এসেছে, গিয়ে ডক্টর নিয়ে আয়। আম্মুর কথা শুনে এক লাফে উঠে বসে বলি, কি বলছো আম্মু? কাল রাতেও তো সুস্থ ছিল। জানি না হঠাৎ কেন জ্বর এলো, তুই গিয়ে ডক্টরকে নিয়ে আয়। আমি ঠিক আছে বলে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে গিয়ে ডক্টর নিয়ে আসি। ডক্টর লাবিবাকে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। আমি গিয়ে বাহির থেকে মেডিসিন নিয়ে এসে আম্মুকে বলি, আম্মু, লাবিবা খাবার খেয়েছে? আচ্ছা আমার কাছে দাও, আমি দেখছি। বলতে আম্মু খাবারের প্লেট আমার হাতে দিতেই আমি চলে আসি মিহির রুমে। আমি খাবারের প্লেট আর মেডিসিন টেবিলে রেখে লাবিবাকে বলি, দেখি একটু কষ্ট করে উঠে বসুন তো, কিছু খেয়ে মেডিসিন খেতে হবে। আমি খেতে পারবো না এখন। আমি কিছু না বলে লাবিবাকে ধরে সাবধানে আদো শোয়া করে বসিয়ে দিলাম। হাত ধুয়ে খাবার প্লেট নিয়ে লাবিবাকে বলি, হা করুন, এখন না খেলে আরও বেশি অসুস্থ হয়ে যাবেন। আমি পারবো না খেতে, বমি চলে আসবে। আসলে আসবে, সমস্যা নেই, তবুও খেতে হবে। হা করুন তো এখন। এরপর অল্প করে লাবিবাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে আবার শুয়ে দিয়ে ওপরে কাঁথা টেনে দিতেই লাবিবা আমার হাত ধরে বলে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন প্লিজ। আমি ঠিক আছে বলে লাবিবার মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। একটু পর আম্মু রুমে এসে দেখে আমি লাবিবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আম্মু ফিসফিস করে বলে, খাবার খেয়েছে? খেয়েছে, আর মেডিসিনও খাইয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। আম্মু আর কিছু না বলে চলে যায়। দেখতে দেখতে কেটে যায় আজকের দিনটা। আমি 1 সেকেন্ডের জন্যেও লাবিবার কাছ থেকে যাইনি। অফিসে কল করে 2 দিনের ছুটি নিয়েছি। লাবিবা এখন সুস্থ, কাল চলে যাবে ওর হোস্টেলে। তাই ভাবছি আজই আমার মনের কথা আমি লাবিবাকে বলবো। তাই রুম থেকে বের হয়ে মিহির রুমের দিকে যাচ্ছি। বাসায় বসে থাকতে থাকতে কেমন জানি বোরিং লাগছে।
তাই টুকটাক কাজ করছি। বুক সেলফের উপরে মিজার আর মিহির একটা ছবিতে খুব ধুলো পড়ে আছে। একটা চেয়ারের উপর দাঁড়িয়ে পরিষ্কার করতে গেলে হঠাৎ পা পিছলে পড়ে যাই। ভয়ে চোখ বন্ধ করে আছি। একটু পর মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। চোখ খুলে দেখি আমি মিরাজের কোলে, দু হাতে শক্ত করে আমাকে ধরে আছে। আমাকে নিচে দাঁড় করিয়ে দিয়ে বলে, কি করছিলে তুমি? আর একটু হলে কি হতো ভাবতে পারছো? আমি যদি সময় মতো না আসতাম তাহলে কি হতো? বসে বসে বোরিং লাগছিল, তাই একটু কাজ করছিলাম। বুঝতে পারিনি পা পিছলে যাবে। তোমাকে কে বলেছে কাজ করতে? একা একা বোরিং লাগলে আমাকে বলতে পারতে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যেতাম। তুমি তো একটু আগে অফিস থেকে আসলে, খুব টায়ার্ড তুমি, তাই আর ডিস্টার্ব করতে চাইনি। আমি তোমাকে বলছি আমি টায়ার্ড। আচ্ছা এখন চলো পুকুরে মাছ ধরতে যাই। তুমি মাছ ধরতেও পারো? এরপর আমি বড়শি নিয়ে লাবিবাকে সাথে করে পুকুরে চলে আসি মাছ ধরতে। অনেক সময় ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মাছ পাচ্ছি না। হঠাৎ বড়শির সুতোর টান পড়ে আমি এক টানে উপরে তুলে দেখি একটা জুতো আটকে আছে বড়শিতে। লাবিবা হাসতে হাসতে বলে, খুব বড় মাছ ধরেছো, আজ এটা রান্না করে খেও। এত হাসার কি আছে? আমি জানতাম নাকি এমন কিছু উঠে আসবে। আচ্ছা, অনেক মাছ ধরা হয়েছে, এবার চলো বাসায় যাই, সন্ধ্যা নেমে আসছে। এরপর বড়শি নিয়ে দুজনে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুকে খুঁজতেছি। লাবিবা এসে বলে, মা আর মিহি তো রাকিব আঙ্কেলের বাসায় গেছে, ফিরতে লেট হবে বলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, কফি খাবে? আমি কিন্তু খুব ভালো কফি বানাতে পারি। ওই মাছ ধরতে গিয়ে যেমন জুতা ধরেছিলে। জি না ম্যাডাম, তুমি ওয়েট করো, আমি এক্ষুনি কফি বানিয়ে নিয়ে আসছি। বলেই চলে যাই কিচেনে। এরপর 2 কাপ কফি বানিয়ে লাবিবাকে নিয়ে ছাদে চলে আসি। দুজনে কফি খাচ্ছি আর গল্প করছি। আমি কফির কাপে চুমুক দিয়ে মনে মনে নিজেকে বলি, মিরাজ, এটাই সুবর্ণ সুযোগ, লাবিবাকে বলে দে তোর মনের কথা। বুকে এক বালতি সাহস সঞ্চয় করে কফির কাপটা রেখে আমি ছাদের এক কোণ থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে এনে লাবিবার সামনে হাঁটু ভাঁজ করে বসি। লাবিবা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে বুকে ফু দিয়ে বলতে শুরু করি, লাবিবা, অনেক লুকোচুরি করেছি নিজের সাথে, তবে আর পারছি না। নিজের সাথে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত। তাই আজ তোমাকে আমার মনের কথা বলতে চাই। আমি জানি না তুমি কি বলবে, তবে এইটুকু সান্ত্বনা পাবো, আমি তোমাকে আমার মনের কথা বলেছি। তুমি জীবনের রং ছুঁয়ে ভালোবেসে দেখো একবার। আমি সুখ হয়ে কাছে এসে মুছে দেব কান্না তোমার। আমার এই বুকে তোমারই শুধু নাম লিখে রেখেছি। দেখো না তুমি, তুমি একবার এই হাতে যদি রাখো তোমার হাত, আমি আধারের বাঁধ ভেঙে তোমার জীবনে এনে দেব স্নিগ্ধ প্রভাত। আই লাভ ইউ লাবিবা। মিরাজের কথা শুনে আমার চোখ থেকে খুশিতে পানি চলে আসে। আমিও যে মিরাজকে ভালোবেসে ফেলেছি, কখন কিভাবে জানি না, বলতে পারিনি এই ভয়ে। আমাকেও ওর বাসায় আশ্রয় দিয়েছে। আজ যখন মিরাজ নিজে আমাকে ভালোবাসি বলেছে, আমি আর ওর থেকে দূরে থাকতে চাই না। লাবিবা কিছু সময় চুপ করে থেকে আমার সামনে বসে আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমাকে দেখার পর থেকেই আমার মনে স্বপ্ন দোয়া দিয়ে যাচ্ছে। তুমি যতক্ষণ কাছে থাকো, মাটির পৃথিবীও আমার স্বপ্নীল হয়ে যায়। দুঃখ যতবার আমাকে কাঁদায়, তোমাকে দেখলেই অশ্রু আমার তাজমহল হয়ে যায়। আজ তুমি ভালোবাসি বলার পর মনে হচ্ছে অনেক দিন পর ঝরঝরে মরুতে বৃষ্টি হলে যেমন হয়, আমার মনেও ঠিক তেমন। আই লাভ ইউ টু মিরাজ। লাবিবা আমাকে ভালোবাসার কথাটা শুনে মনের ভেতর হাজারো প্রজাপতি যেন খেলা করছে। শক্ত করে লাবিবাকে জড়িয়ে ধরি। আরও বেশি কিছু সময় দুজনে ছাদে থেকে নিচে চলে আসি। নিচে আসতেই দেখি আম্মু আর মিহি চলে এসেছে। মিহি আমাদের দেখে বলে, ভাইয়া, তোর জন্য একটা খুশির খবর আছে। আগে বল, খবরটা শোনার পর আমাকে কি দিবি? আমার জন্য খুশির খবর? তাও আবার তোর কাছে? খবর টবর কিছু না, শুধু আমার পকেট খালি করার ধান্দা, তাই না? না মিরাজ, সত্যি একটা খুশির খবর আছে। লাবিবার মা তোকে না জানিয়ে আমার এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি জানি, তবে তুই না চাইলে আমি জোর করব না। এমন করে কেন বলছো মা? আমি তোমাকে আমার মা মানি, আর আমি জানি আমার মা আমার খারাপ চাইতেই পারে না। আম্মু, তোমরা কি নিয়ে কথা বলছো? একটু খুলে বলবে আমাকে? আমি চাই লাবিবা সারা জীবন এই বাসায় থেকে যাক, আর তার জন্য আমি লাবিবার সাথে তোর বিয়ে দিয়ে দিতে চাই। লাবিবা মা, তুই ভেবে আমাকে বলিস, তোর উপর আমি কোনো চাপ দিতে চাই না। তুই না করলে আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। তুমি যা বলছো তাই হবে মা। আমার মিরাজকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আরে, আমার বিয়ে ঠিক করছো আর আমাকে জিজ্ঞেস করবেন আমি রাজি কিনা?
আমার কথা শুনে লাবিবা, আম্মু, মিহি আমার দিকে তাকায়। লাবিবার দিকে তাকিয়ে দেখি ম্যাডাম চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলে, তোর মতামত নিতে চাইনি তো। আমার মা রাজি মানে এই বিয়ে হচ্ছে, কাল কাজী ডেকে তোদের বিয়ে পড়ানো হবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আর লাবিবাকেও আমার পছন্দ হয়েছে, আমিও রাজি। মনে মনে তো লুঙ্গি গামছা সব নিয়ে নাচছি, শুধু আম্মুর সামনে একটু ভাব নিচ্ছি। আম্মু আর মিহি চলে যেতেই লাবিবা আমার কাছে এসে আমার গলা চেপে ধরে বলে, কি বললে মা? মা বললেই তুমি রাজি? তাহলে একটু আগে যে প্রপোজ করলে সেটা কি ছিল? বাবা, এখনই শান্ত মেয়ে এত গুন্ডি রূপ ধারণ করলে বাকি জীবন কি হবে আমার? একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। বলো, মার সামনে এসব বললে কেন? এখন আম্মুর সামনে কি করে বলি আমি তার পছন্দ করা মেয়েকে আগে থেকেই ভালোবাসি, এটা শুধু তোমার আমার মাঝেই থাক। বলেই আমাকে নিয়ে আমার রুমে চলে আসে। এরপর দরজা বন্ধ করে দুজনে ওয়ান। পরের দিন কাজী ডেকে আমাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। বাসর ঘরে বসে আছি, লাবিবা আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আজ আমরা এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু। এই পথ কোনোদিনও থেমে যাবে না তো মিরাজ। যদি কখনো থেমে যায়, সেখান থেকে আবার নতুন করে সামনের দিকে আমাদের এই চলা শুরু করবো লাবিবা। এরপর সব ইতিহাস আর শুনতে হবে না, আপনারা লজ্জা পাবেন। আজকের মতো টাটা। গল্প থাক, ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসা অবিরাম। এই যে শুধু গল্প শুনে চলে গেলে হবে? লাইক, কমেন্ট আর শেয়ার তো করতে হবে নাকি? ধন্যবাদ সবাইকে।